আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এই বৈঠক বিকেল 4:15টায় শুরু হয়েছে। এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা থাকছেন। বিএনপি, জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় এই বৈঠকে অংশগ্রহণ করা না করা নিয়ে আলোচনা হলেও সবশেষে এই বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র তৈরির অংশ হিসেবে সর্বদলীয় এই বৈঠক আয়োজনের কথা মঙ্গলবার জানিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। ঘোষণাপত্র চূড়ান্ত করার পাশাপাশি এটি প্রকাশের সময় নিয়েও এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। ফরেন সার্ভিস একাডেমি এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান, যাচ্ছি তার কাছে। ইমরুল, সর্বদলীয় বৈঠকে কোন কোন রাজনৈতিক দল অংশ নিয়েছে আর বৈঠকের বিষয়ে আর কি তথ্য আপনার কাছে আছে? তৌফিক, 4:20 এই বৈঠকটি শুরু হয়েছে বিএনপির তরফ থেকে। আগে সংবাদটিতে আপনি যেটি উল্লেখ করলেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি অংশ নিয়েছেন। জামায়াতের পক্ষে 4 জন এই আজকের এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত হয়েছেন। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 জন এখানে উপস্থিত হয়েছেন। গণতন্ত্র মঞ্চের জুনায়েদ সাকির নেতৃত্বে 3 জন এসেছেন। খেলাফত মজলিস, এছাড়া আরও কয়েকটি ইসলামিক দল এবং এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে যৌথভাবে তারা একটি প্রতিনিধি দল এই আজকের এই সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাকে। এছাড়া প্রধান উপদেষ্টার বাইরেও আরও 4 জন সিনিয়র উপদেষ্টা, সরকারের উপদেষ্টা এখানে উপস্থিত রয়েছেন। আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান এবং মাহফুজ আলম, এই 4 জন। লম্বা সময় ধরে বৈঠকটি হবে, যতটুকু আমরা জানতে পেরেছি সন্ধ্যা 7টা নাগাদ এই বৈঠকটি শেষ হতে পারে। মূলত যে ইস্যুটিকে বা যে এজেন্ডাকে সামনে রেখে এই বৈঠকটি ডাকা হয়েছে, যে জুলাইয়ের যে ছাত্রদের যে একটি দাবি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, যেটি গত 31শে ডিসেম্বর তাদের ঘোষণা করার কথা ছিল, তবে শেষ মুহূর্তে সেখান থেকে তারা পিছু হটে এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সরকার এই ঘোষণা দিবে সর্বসম্মতি অর্থাৎ সর্বদল ঐক্যমতের ভিত্তিতে, এবং সেটার অংশ হিসেবে আজকের এই বৈঠকটি ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোটামুটি দলগুলোর পক্ষ থেকে তাদের মতামত কি, যদিও 3 দিন আগে একটি খসড়া পাঠানো হয়েছিল বিএনপি, জামাত এবং অন্যান্য কিছু দলের কাছে এই খসড়াটি পাঠানো হয়েছিল সরকারের তরফ থেকে, তবে অনেক দলের কাছে এই খসড়াটি আসলে পৌঁছানি সেটি নিয়ে একটি অসন্তোষ রয়েছে। এছাড়া অসন্তোষ রয়েছে যে প্রক্রিয়ায় দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের বৈঠকে, সেই প্রক্রিয়াটিও নিয়ে একটি তাদের মধ্যে একটি কিছুটা ক্ষোভ রয়েছে যে গতকাল রাতে তাদেরকে আসলে একটি খুদে বার্তার মাধ্যমে এই আজকের এই বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। এ নিয়ে আসলে কয়েকটি দলের পক্ষ থেকে অসন্তুষ্টির কথা জানানো হয়েছিল। তো যে ইস্যুটাকে সামনে রেখে এই বৈঠক ডাকা হয়েছে, অর্থাৎ জুলাইয়ের ঘোষণাপত্র চূড়ান্ত করার জন্য, আসলে সেই বিষয়টি এইখান থেকে শুরু হবে কিনা, অর্থাৎ ঘোষণাপত্রটি সর্বসম্মতিক্রমে সেটি আসলে অনুমোদন হবে কিনা, সেটি আসলে একটি বৈঠকের পর কি আলোচনা হচ্ছে না তারা বেরিয়ে আসলে হয়তো আমরা জানতে পারবো। হয়তো এই বৈঠকের সমাধান নাও আসতে পারে, আরও একটি ফলো আপ মিটিং হতে পারে, এবং এই ছিল আসলে সর্বশেষ। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মঙ্গলবার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা থেকে খালাস পান তিনি। কারাগারের সামনে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী বরণ করে নেন তাকে। জেল থেকে বেরিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 1-2 বছর নয়, দীর্ঘ 17 বছর কারাগারের 4 দেয়ালের বন্দী অবস্থা থেকে। জেল থেকে বেরিয়েই অসংখ্য নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন। নেতাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা কেন্দ্রীয় কারাগারের সামনে হাজারো নেতাকর্মী।
বের হওয়ার সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যায়ভাবে তাকে এতদিন কারাগারে রাখার জন্য দোষীদের বিচার চান। অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার ওনাকে আটকায় রাখছে। খুবই আনন্দিত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে উনি স্বাভাবিক আমাদের মাঝখানে উনি স্বাভাবিকভাবে ফিরে আসছে। আমি দোয়া করি লুৎফুজ্জামান বাবর যেন সিংহ পুরুষ হিসেবে যেরকম নেত্রকোনার বাসী মনে করি সেই সিংহ পুরুষই যেন থাকে। আজকে তা প্রমাণও করেছে এবং আমরাও প্রমাণ করেছি লুৎফুজ্জামান বাবরকে এইভাবে গ্রহণ করতে পেরে। উনাকে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য উনাকে ধ্বংস করতে চেয়েছিল, উনাকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে তিলে তিলে নির্যাতন করে উনাকে জীবন থেকে দুনিয়া থেকে সরাই দিতে চেয়েছিল। হাসিনা আজকে পালিয়ে গেছে ভারত, আর বাবুর সাহেব আজকে এই বাংলাদেশের বীরের বাসে মুক্তি পেয়েছেন। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান বিএনপির এই নেতা। দু সালের 28 মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। এরপর 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলায় আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণ বা দেশের স্বার্থে নয়, নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। দুপুরে মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে জামায়াতের কর্মী সমাবেশে তিনি এই কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম.বি. বাকের। তিনি বলেন, বিগত সরকার লুটপাট করে দেশ থেকে 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা হবে। জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি, বরঞ্চ তারা ক্ষমতায় এসেছিলেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে, যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিলেন। আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত, আস্তে করে তাকে জেলে ঢুকিয়ে দিত। প্রতিবেশী রাষ্ট্র ভারত নিজের স্বার্থের জন্য একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করেছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম। সারা দেশের সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা বন্ধের দাবিতে ফেলানি ফর লং মার্চ কর্মসূচিতে কুড়িগ্রামে এক পথসভায় তিনি কথা বলেন। শারজিস আলম বলেন, সীমান্তে কোনো হত্যাকাণ্ড আর মেনে নেওয়া হবে না। পদযাত্রায় বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ এবং ফেলানি হত্যার বিচার সহ 5 দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়। এর আগে সকাল 10টায় কুড়িগ্রামের কলেজ মোড় বিজয় স্তম্ভ থেকে সীমান্তে হত্যাকাণ্ডে সকল শহীদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিগত 53 বছর ধরে একটি গোষ্ঠীকে ক্ষমতার চেয়ারে বসিয়ে যেভাবে এই বাংলাদেশ এবং রাষ্ট্রটির সার্বভৌমত্বকে কুক্ষিগত করে রেখেছিল, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 2024 সালে তার মোক্ষম জবাব দিয়েছে। ঠাকুরগাঁয়ে বালিয়ারাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয়রা জানান, গতরাতে সীমান্তের শূন্যরেখা এলাকা থেকে শেখ আলিমুল নামে এক বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটক বাংলাদেশিকে ফেরত আনার জন্য বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিজিবির অধিনায়ক। বিএসএফ জানায়, আটককৃত বাংলাদেশি নাগরিককে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি জানায়, আটক ব্যক্তি শেখ আলিমুল রহমানের বাড়ি খুলনায়। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তের শূন্যরেখা বরাবর সম্প্রতি লাগানো কাঁটাতারের বেড়ায় কাচের খালি বোতল ঝুলিয়েছে বিএসএফ। সীমান্তে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এসব বোতল ঝোলানো হয়েছে। বুধবার দুপুরে হঠাৎ কিছু মানুষ এবং খালি বোতল নিয়ে দহগ্রামের মুন্সিপাড়া সীমান্তে হাজির হয় বিএসএফ। এরপর সদ্য লাগানো 4 ফুট উচ্চতার কাঁটাতারের বেড়ায় কাচের বোতলগুলো ঝোলানো শুরু করে তারা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এতে বাধা দিলেও তা উপেক্ষা করে প্রায় সন্ধ্যা পর্যন্ত তা ঝোলানো হয়। এই ঘটনায় আবারও এই সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনার পর টহল জোরদার করেছে বিজিবি। সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজ বাইরে বেড়া নির্মাণের কথা থাকলেও গত শুক্রবার বিএসএফ মুন্সিপাড়া সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে 4 ফুট উচ্চতার কাঁটাতারে বেড়া নির্মাণ করে।
খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, অনেক রক্তের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার সরকার পতন হয়েছে। তবে বড় দুটি রাজনৈতিক দল যেভাবে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করছে, এতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সকালে পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জেলা ইসলামী খেলাফত ফজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান মামুনুল হক। সংগঠনের জেলা সভাপতি মাওলানা আব্বাস আলীর সভাপতিত্বে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন অন্যরা। জেলা জামায়াতের আমির নাজবুল হাসান এবং বরিশাল বিভাগীয় ছাত্র শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান মঞ্চে উপস্থিত ছিলেন। নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে ঢাকায় কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। সকালে শহরের রাজবাড়ী জিমনেশিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে রাঙামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেছেন, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচিতে যাওয়ার সময় স্টুডেন্ট মুভমেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠন লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে 17 জন শিক্ষার্থী আহত হন। সিরাজগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ড কাউন্সিলর তারিকুল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে নতুন ভাঙাবাড়ি থেকে বিশাল একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জ কোর্ট চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। 2021 সালের 16 জানুয়ারি দ্বিতীয় দফা পৌর নির্বাচনে সিরাজগঞ্জের 6 নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তারিকুল ইসলাম জয়লাভ করেন। পরে আনন্দ মিছিল করার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সমর্থকরা তরিকুলের উপর হামলা করে। হাসপাতালে মারা যান তিনি। ভোলার বোরহানউদ্দিনে কবরস্থানের জন্য নির্ধারিত জমি দখল করে স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানায়, জেলার বোরহানউদ্দিন উপজেলার টপকি ইউনিয়নে 1 নং ওয়ার্ডের বাসিন্দা ঢাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গ্রামবাসীর কবরস্থানের জন্য নিজের ক্রয় করা 4% জমি দান করেন। তাতে দৃষ্টি পড়ে স্থানীয় ভূমিদস্যু নজরুল ইসলাম গংদের। কবরস্থানের জন্য নির্ধারিত জমিটি দখলে নিতে রাতের আধারে ঘর তুলে নজরুল ইসলাম। এ ঘটনায় গ্রামবাসীর মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে বোরহানউদ্দিন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফজর নামাজ পড়ে আসলাম, আসার পরে তখন আমার ভাই সবার ডাকিয়া গড্ডা করে আর মনে করছি করতে করতে হাইস করতে মনে করেন আমার গড্ডা করতে 1-2 ঘন্টা গেছে। যাওয়ার পরে তখন আমরা বেড়াটা দিতে আসি, দিনে 10:30 11টা বাজে, তখন থানা স্টেপ আইছে। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা মহিলা দল। সকালে মেহেরপুর বোসপাড়া বিএনপি অফিস থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু হয়। উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সাইদুন্নেসা নয়ন, সিনিয়র সহ সভাপতি লিলি আক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির কামনায় নওগাঁর মহাদেবপুর উপজেলায় চেরাকপুর ইউনিয়নে গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। পনেরো বছর পর রাজশাহীতে কর্মী সম্মেলন করতে যাচ্ছে জামায়াত ইসলামী। শনিবার নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর এবং জেলা জামায়াতের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নানান প্রস্তুতি গ্রহণ করেছে এই দলটি। দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মহানগরের জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল। কর্মী সম্মেলনের প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে 25 জানুয়ারি দিনাজপুরের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরে গৌরে শহীদ বড় ময়দানে কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।